শুভ সন্ধ্যা। দূরদর্শন বাংলার দর্শকদের স্বাগত জানাই আজকে যুক্তিতক্ক। আজকের বিষয় আত্মনির্ভর অর্থনীতি। ভারত সরকার এই প্রথম ডিজিটাল বাজেট পেশ করেছে, আর গত বছরের অতিমারির এই ভয়াবহ প্রকোপ আজ বিশ্ব অর্থনীতিকে তলিয়ে দিয়েছে। আর ভারতও সেই তলানির থেকে দূরে না, অতটাই প্রভাবিত ভারতও হয়েছে। কিন্তু আত্মবিশ্বাসী কেন্দ্র সরকার আত্মনির্ভরের ওপর এই আত্মনির্ভর পরিকল্পনা নিয়ে যে বাজেট পেশ করেছে, আজকে সেটার উপরে আমরা আলোচনা করব। এর সঙ্গে অনেক সমালোচনা আছে, বিরোধী পক্ষের অনেক সমালোচনা আমাদের কাছে এসছে, অনেক কিছু আমরা দেখেছি যে আজকে যতটা প্রশংসা সরকার পেয়েছে এই বাজেটের উপরে, ততটা সমালোচনা এসছে বিরোধী পক্ষের যে অভূতপূর্ব কিছু নেই, এমন কিছুই হয়তো এই সরকার দিতে পারেনি যেখানে জাস্ট একটা ম্যাজিক ওয়ান্ডের মতো হয়ে গেছে। আমাদের আজকে বিশেষজ্ঞ যারা অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা আছেন তাদের আমি পরিচয় করিয়ে দিই। আমার একেবারে ডান দিকে আছেন প্রফেসর সুমন মুখার্জি, আমার তারপরে আছেন শ্রী সিদ্ধার্থ চ্যাটার্জি, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, আমার বাঁ দিকে আছেন শ্রীমতী অরুন্ধতী বাসু, কস্ট অ্যাকাউন্টেন্ট। তারপর আমার একেবারে বাঁ দিকে আছেন শ্রী সুদীপ্ত গুহ, উনি গ্লোবাল কনসালটেন্ট অর্থনীতিবিদ। আমি প্রথমেই প্রফেসর সুমন মুখার্জির কাছে যাব তার বক্তব্য নিতে, যে উনি এই বাজেটের উপরে কি বক্তব্য রাখছেন, ওনার এই বক্তব্যটা কি বাজেটের উপরে। দেখুন, বাজেটের দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে অঙ্ক, ডেফিসিট কেন, কতটা, এবং সেটা কত যুক্তি সংযুক্ত। আরেকটা হচ্ছে দিশা। আমার মনে হয় ভারতবর্ষের এই প্রথম অনেক দিন পরে একটা বাজেট দেখলাম প্ল্যানিং কমিশন চলে যাওয়ার পর, যেটা আত্মনির্ভরতার ওপর জোর দিয়েছে এবং এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, যেই মতটা আমরা আরম্ভ করেছিলাম 1990 থেকে, এবং যার জন্যে পৃথিবীর প্রথম 4টে দেশের মধ্যে ভারতবর্ষ পৌঁছে গেছে। কংগ্রেস জামানায় আমরা দেখেছি 8% গ্রোথ হয়ে গেছে। সেই পদক্ষেপে দুটো ঘাটতি ছিল। একটা হচ্ছে অ্যাগ্রিকালচারকে আমরা আত্মনির্ভর করা বা প্রাইভেটাইজেশন মডেলে আনিনি। এলপিজি মডেল যদি সত্যি আনতে হয় তাহলে সর্বত্র আনতে হবে, এবং সেই মডেলটা যে প্রকাশ্যে নিয়ে এসেছেন এই সরকার, আমি মনে করি লোকসভায় এতখানি ভোট পাওয়ার এইটা একটা ক্ষমতা পেয়ে ওনারা এই সাহসটা দেখাতে পেরেছেন। এটার কতখানি ঠিক কি ভুল সেটা অন্য কথা, কিন্তু এলপিজি মডেল যদি আমাদের প্রয়োগ করতে হয় তাহলে এলপিজি সর্বত্র দেওয়া দরকার, সেটা এইখানে এসেছে। 60% লোক কৃষিতে থাকে, আর যদি বিকাশ শিল্পতে আসতে পারে, আরবান সেক্টরে আসতে পারে, তাহলে সেটা কৃষিতে সেরমভাবে আসেনি কেন? ওটা তো রিজার্ভ ফরেস্ট না, বেঁচে থাকার একটা তাগিদে নয়। আজকের অস্ট্রেলিয়া হয়েছে কারণ তারা কৃষিকে নিয়ে গেছে ডেভেলপ কান্ট্রি হিসেবে। আমেরিকা হয়েছে কারণ তাদের কৃষি থেকে সারপ্লাস বাড়িয়েছে, যেটা রাশিয়ার সঙ্গে তফাৎ। রাশিয়া এটা করতে পারেনি বলে তারা চুক্তিবদ্ধ হয় ভারতের সঙ্গে যে তোমরা গম দাও, আমরা তেল দেব। সুতরাং নিজের পায়ে দাঁড়াতে গেলে কৃষিকে দাঁড় করাতে হবে। আর আমরা দেখেছি এই বছর 4% গ্রোথের কাছাকাছি গেছে এবং রেকর্ড প্রোডাকশন হয়েছে কৃষিতে, যেই জন্য ভারতবর্ষ আজও যে মুখ থুবড়ে পড়েনি, দু পায়ে দাঁড়িয়ে আছে, তার একটা মাত্র কারণ হচ্ছে কৃষিতে আমরা যথেষ্ট উৎপাদন করেছি। যেটা করতে পারিনি তার হচ্ছে উত্তরটা হচ্ছে এই, যে স্বাধীনতার সময় $1 একটা টাকা ছিল, এখন 74 টাকা লাগে একটা ডলারে। তার কারণ আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড হতে পারিনি, আমাদের জিনিস এক্সপোর্ট বাজারে যেতে পারিনি, এবং সেইখানে নিয়ে যেতে গেলে কৃষিকে প্রাইভেটাইজেশন করতেই হবে, ওকে বিনিয়োগ নিয়ে আসতেই হবে। যার ভালো লাগলো কি লাগলো না সেটা অন্য কথা। আজকের আইটিসি হয়েছে বা ভালোভাবে এগোচ্ছে কারণ ওটা প্রধানত কৃষি মুখী হয়েছে বলে। খালি টোব্যাকো বেচে না, তারা অন্য ক্ষেত্রেও গেছে। দ্বিতীয়, 60% ইন্ডাস্ট্রি স্মল স্কেলে আছে।
আর এইখানে এমএসএমইর উপর বড় মতো জোর দেওয়া হয়েছে এবং আমরা বাজেটেও দেখতে পাচ্ছি সেটা দেয়া যাচ্ছে, বারবার দেয়া যাচ্ছে। হেলথ যে কোনো কারণেই হোক, আমাদের হেলথে এতদিন আমরা নেগলেক্ট করেছি। এই বাজেটে 137% বেশি ইনক্রিজ করেছি, যদিও বা পার্সেন্টেজ হিসেবে আমরা দেখতে পারি এটা অনেকখানি। তাও আমি যদি এটা জিডিপির পার্সেন্টেজে নিই, মাত্র 1%। এইখানে বোধহয় অনেক বেশি বাড়ানো যেতে পারতো, কারণ মহামারীর জন্য সারা পৃথিবী ধরাশায়ী হয়েছে, ভারতবর্ষ কোনো ব্যতিক্রম নেই। আমি খুব খুশি যে এই বাজেটে লোভনীয় কিছু ট্যাক্স রিলিফ দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ দেওয়ার ক্ষমতা নেই। আমরা বিস্তারিত সরকারের। আলোচনাতে একটু পরে যাব আমরা হ্যাঁ। আবার সবার। খালি একটাই জিনিস আমার মনে হয় যেটা ঘাটতি, রেভিনিউ কালেকশন জিএসটিতে বাড়লেও এবং $1 ট্রিলিয়ন করে বাড়ছে লাস্ট 3 মাস, রেভিনিউ কালেকশনের যে প্রজেকশনটা করা হয়েছে সেটা বোধহয় লাস্ট 3 মাসে, কারণ আমাদের তো অ্যাকচুয়ালি বাজেটে যাগুলো তথ্য হচ্ছে ডিসেম্বর অবধি, কিন্তু বাজেটটা চলবে মার্চ অবধি। সুতরাং আমাদের প্রজেকশনটা আমরা করেছি যেটা 3 মাসটা আন্দাজের করেছি, সেইখানে আমার মনে হয় না যদি এক্সপেন্ডিচার আমরা এক্সপেক্ট করি 34% বাড়বে, রেভিনিউটা 44% বাড়বে। সেটা যদি 34% দেখি তাহলে ঘাটতিটা কিন্তু 9% থাকবে না, ওটা 11% গিয়ে দাঁড়াবে। আমরা আবার আসবো এই বক্তব্য নিয়ে সুমন স্যারের কাছে। আচ্ছা, আমি সিদ্ধার্থ দার কাছে আসবো একটু এটা জানতে যে শেয়ার মার্কেটের উপরে এই বাজেট আপনার কি ধারণা, কতটা এফেক্ট করবে বা এটার সঙ্গে কতটা জড়িত? আজকে আপনি বিশেষজ্ঞ শেয়ার মার্কেটের, উনি স্টক গুরু আমাদের পশ্চিমবঙ্গের। না, শেয়ার বাজারটা বেশ একটা ভালো 6 লেন হাইওয়ে দিয়ে চলছিলই, হাই স্পিডে চলছিল। তার কারণটা আর কিছুই নয়, বিদেশি বিনিয়োগ, তাদের আশা ভারতের অর্থনীতি, আর তারা এই মুহূর্তে হয়তো প্রমাণ করে দিয়েছে যে আমরা 1 বছর ধরে যে বিনিয়োগ করছিলাম, যে কারণে করছিলাম, সেই কারণটা বাজেটের মাধ্যমে এখন সচক্ষে দেখতে পাওয়া যাবে। ব্যাপারটা হচ্ছে হাইওয়েতে চলতে চলতে যেটা হয়েছে, হঠাৎ আরেকটা হাইওয়ের খোঁজ পাওয়া গেছে। সেটা কি? এতদিনের হাইওয়েটা ছিল আমাদের ডিজিটাল বেসড ইকোনমির ওপর একটা হাইওয়েতে গাড়ি ছুটছিল, স্টক মার্কেটে স্টক প্রাইস ছুটছিল। এখন এই বাজেটের পরিপ্রেক্ষিতে যেটা এই আজকের টপিক, যে স্বনির্ভরতা অর্থাৎ আত্মনির্ভর ভারত, সুতরাং এই পয়েন্ট অফ ভিউ থেকে এবারের শেয়ার বাজারের গতিটা আমাদের স্ট্যান্ডার্ড ওল্ড ইকোনমি যে ব্যবসাগুলো, সিমেন্ট, স্টিল, গাড়ি, তার ওপর ঝোঁকটা পড়ে যাবে। এই যে আমরা সেলফ রিলায়েন্টের কথা বলছি, আমাদের দেশে এত মোবাইল ফোন আমরা সবাই ব্যবহার করি, সারাক্ষণ কিনছি। আগে হয়তো 3-4 বছরে একবার কিনতাম, আজকাল তো দেখছি বছরে একটা করে কিনে ফেলছে সবাই। এই মোবাইলগুলো কোনোটাই আমাদের দেশে তৈরি হয় না, তো কিসের সেলফ রিলায়েন্ট? সেই মোবাইল তো ঘুরে ফিরে এধার ওধার থেকে আসে। তো তারই জন্য পিএলআই প্রোগ্রামের থ্রু দিয়ে সেলফ রিলায়েন্ট মোবাইল ম্যানুফ্যাকচারিং। আমাদের দেশে ল্যাপটপ নিজেরাই তৈরি করতে পারি না, এখান থেকে ওখান থেকে এই পত্র নিয়ে টিয়ে এখানটা অ্যাসেম্বলি করি। আজকে সেলফ রিলায়েন্ট ইকোনমি যে কথা হচ্ছে, সেখান দিয়ে হয়তো ল্যাপটপ হবে। আমি বলছি না যে, আর এগুলো খুব খুব একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে হয়ে গেছে। মানে আমার মনে হচ্ছে আমার ছোটোবেলায় এয়ার কন্ডিশন মানে হচ্ছে বেশ বড় লোক, আর এখন এয়ার কন্ডিশন হয়ে গেছে মোটামুটি কম্পালশন। এখন সেই এয়ার কন্ডিশনার যেটা আগে আমাদের বিভিন্ন জিনিস বিদেশ থেকে নিয়ে সেখানে অ্যাসেম্বলি করতাম, এখানে আমরা এয়ার কন্ডিশন বানানো শিখছি। বাট যদি ক্যাপাসিটির কথা বলা হয়, সে ক্যাপাসিটি এমন কিছু নয়। আমি যদি অর্ডার পাই বিরাট একটা এক্সপোর্টের, যেটা সুমন এক্ষুনি বললো, আমরা এক্সপোর্টটার দিকে নজর দিইনি। সুতরাং এই যে সেলফ রিলায়েন্টের এফেক্টে এক্সপোর্ট কিংবা এগুলোর জন্য আমাদের ইকোনমিটা আরও ভালো হবে, এটা শেয়ার বাজার মনে করে। আমি কতটা মনে করি না করি পরের ব্যাপার। তো তাই যদি হয়, তো অলরেডি আমরা ঐতিহাসিক উচ্চতায় রয়েছি শেয়ার বাজার। এটা একটা নাম্বার, আমার মতে এটা কোনো নাম্বারই নয়। আমরা এক্সপানশন অফ ইকোনমি দেখব, সুতরাং এক্সপানশন অফ স্টক মার্কেট প্রাইস দেখব। সুতরাং আগে হয়তো এক্সপানশন অফ ইনফোসিস কিংবা টেকনোলজি শেয়ারে দেখতাম, এবার হয়তো দেখা গেল ওই স্টিল, সিমেন্ট ইত্যাদি ইত্যাদি ব্যাপার ট্যাপার। এছাড়াও
আমাদের শেয়ার বাজার খুব উৎফুল্ল যে এই প্রথম প্রাইভেটাইজেশনের কথাটা বলা হয়েছে। এতদিন হচ্ছে মানে ছেলে অ্যাডাল্ট হচ্ছিল না, প্রত্যেকটা বাজেটে ছেলে ওই নাবালক হয়ে বাজেট দিচ্ছিল। এইবার ছেলে একবারে 6 প্যাক ট্যাক করে একদম ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং সেটা বাজার খুব পছন্দ করেছে যে আমরা এতদিনে মানে খুলে কাজটা করব। দেখা যাক তার ভালো এবং খারাপ এফেক্ট কি আসে, সম্ভবত ভালো এফেক্টই আসবে। আচ্ছা, আমি অরুন্ধতী ম্যাডামের কাছে যাব। আমি আপনার থেকে জানতে চাইবো আপনার বক্তব্য বাজেটের উপরে। আমি মানে আপনি কিভাবে বাজেটটাকে দেখছেন, কতটা মানে যেইখান থেকে আপনার মনে হয় যে এটা হওয়া উচিত ছিল, কতটা হওয়া যেতে পারে, বা যেই যেই পয়েন্টগুলোতে আপনার মনে হয় আপনি আপনার বক্তব্য রাখুন। ধন্যবাদ। আমি প্রথমে শুরু করব আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সেশনের ওপরে। এবারে আমাদের প্রপোজড বাজেট যেটা হয়েছে সেটা হচ্ছে জিএসটি আন্ডার সেকশন 35 সাবসেকশন 5, সেই ক্লজটাকে প্রপোজড বাজেটে ওটা রিমুভ করে দেওয়া হয়েছে এবং সেকশন 44-এ একটা অ্যামেন্ডমেন্ট নেওয়া এসেছে এবং সেই অ্যামেন্ডমেন্টে বলা হচ্ছে যে the annual return is to be filed only after reconciliation with the final accounts on self certification. এই প্রপোজাল এই বাজেটে এসছে। I would like to throw some light whether it would be good for the industry and also for the government. I would just like to say here the government must have appreciated the amount of additional collection it has got during the month December 2020 and January 2021, and this has been only due to the finalization of GSTR 9C, where the short duty was noticed and paid by the taxpayer, and this was done by the professionals like cost accountants and chartered accountants. So I believe if this section is removed, then what are the probability which the government and the industry may face? That is, when such short payment may be noticed by the department, mandatory payment of penalty and interest on such duties will be additional liability on the industry or the taxpayer. It is a fact that qualified professionals are able to handhold and also persuade the taxpayer to collect on their GST liabilities. This helps the government to get timely revenue, as also helps the taxpayer to clear their duties within time. Also, not only that, the reconciliation of GST return with the audited financials is an extremely crucial task which calls for a lot of responsibility, which can be done completed only and only by qualified professionals like the cost accountants and the chartered accountants having in-depth understanding of financial statements, accounting concepts, and also the GST law. So the audit professionals act as a bridge between the government and the industry. I am also of the opinion that by removing the provision of audit by the audit professionals, there would be a significant adverse impact on revenue and sharp drop in the compliance levels. So there is a request to the government to relook and to restore the section 35. আমরা একটু বিস্তারিততে আসবো এর পরে আলোচনাতে। আমি সুদীপ্ত গুহবাবুর কাছে আসবো। আপনার বক্তব্য এই বাজেটের উপরে, আপনার কি মনে হয় যে আমাদের কোনো অভাব রয়ে গেছে? খুব ভালো একটা ভালো আত্মনির্ভরকে সাপোর্ট করার মতো একটা ভালো বাজেট পেশ করা হয়েছে? আপনার বক্তব্যটা জানতে চাইবো। এই বাজেটের দুটো অংশ, একটা হলো যেটা স্যার বললেন যে কর বাড়ানো হয়নি এবং কর কমানো হয়নি। কর এই সময় বাড়ালে মানুষের উপর চাপ পড়বে এবং কর এই সময় কমালে কমানোটা একেবারেই উচিত না, কারণ এই সময় সরকারের টাকার দরকার। এবার তাহলে টাকাটা কোথা থেকে আসবে এবং মার্কেটকে কিভাবে গ্রোথ ওরিয়েন্টেড করা যায়।
তো একদল অর্থনীতিবিদ বলছেন যে টাকাটা রিজার্ভ ব্যাংক থেকে ছাপিয়ে মানুষকে দিয়ে দেওয়া হোক, এটা একটা অপশন। গভর্নমেন্টের কাছে দ্বিতীয় অপশন যেটা গভর্নমেন্ট যেটা এবার ভেবেছে, সেটা হলো গভর্নমেন্টের যে পিএসইউসগুলো আছে সেই পিএসইউসগুলো বিক্রি করে, রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি করে সেই টাকাটা নিয়ে জনগণের হাতে টাকা না দিয়ে সেই টাকাটা ইনফ্রাস্ট্রাকচারে ব্যবহার করে এই টাকাটা মানুষের হাতে দেওয়া। এবার ঘটনা হলো ইনফ্রাস্ট্রাকচারে ব্যবহার করে এই জিনিসটা আমরা কি করে মানুষের হাতে টাকাটা দিতে পারি। প্রথমত ধরা যাক একটা মেট্রো রেল প্রজেক্ট কলকাতায় হচ্ছে 100 কিলোমিটার। সেখানে ধরুন এই সিদ্ধার্থ একটু আগে যেটা বললেন যে স্টিল ইন্ডাস্ট্রি বা সিমেন্ট ইন্ডাস্ট্রি এগুলোর স্টক বাড়ছে, যখনই এই বিক্রি বাড়বে, স্টিল সিমেন্ট এই বিক্রিগুলো বাড়বে, তখন ওই ইন্ডাস্ট্রিগুলো এতদিন যেগুলো সফটওয়্যারের ছিল ওই ইন্ডাস্ট্রিগুলো বাড়বে, ওই ইন্ডাস্ট্রির লোকের কাজ বাড়বে, ওখানকার লোকেদের স্যালারি বাড়বে, ট্রান্সপোর্টের খরচ বাড়বে। এছাড়া যে জিনিসটা ইয়ে হচ্ছে, তো গভর্নমেন্ট এইখান থেকে টাকাটা তুলে ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করছে। কেইন্সের থিওরি নিয়ে যেটা বারবার অনেকে এসে বলছে যে কেইন্সের থিওরি মানে টাকাটা এনে মানুষের হাতে পুশ করে দেওয়া, তা কিন্তু নয়। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টাকাটা নিয়ে, স্যার আপনি জানবেন যে আপনারা জানেনই যে এটা ইনফ্রাস্ট্রাকচারে খরচ করেছিল, তাতে ওদের একটা পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছিল একদিকে, এবং আরেকদিকে ওদের ওই একের পর এক যে মানুষ চাকরি পেয়েছে এবং মার্কেট যে সচল হয়েছে, তার ফলে আমেরিকা আজকে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে এবং এই কোল্ড ওয়ার পিরিয়ডে ওরা রাশিয়াকে এবং পূর্ব ইউরোপকে হারিয়ে নিজেকে আধিপত্য ওরা বিস্তার করেছে। এবার গভর্নমেন্ট যেটা উনি বললেন যে 6 প্যাক করে মানে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং বলছে 2022-এর মধ্যে আমরা এই পুরো জিনিসটা বিক্রি করে দেব, এই পুরো রাষ্ট্রায়ত্ত সংস্থা। এবার ঘটনা হলো রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করা কি দেশ বিক্রি করা? এই প্রসঙ্গে একটা জিনিস মানে ক্লিয়ারলি জেনে রাখা ভালো যে আমাদের ভারতের যে অর্থনীতি, যে একসময় প্রথম 1000 বছর আমরা কিন্তু মানে চাণক্যের জন্ম থেকে তারপর 1500 বছর পর্যন্ত ভারতবর্ষ 1 নম্বর ছিল অর্থনীতিতে। তারপর কিছুদিন পর চীন আমাদের বিট করে যায় এবং ব্রিটিশরা আসার পর তারপর আমরা একদম ফেল করে যাই। কিন্তু আমাদের যে মূল জায়গাটা ছিল যে আমাদের সরকার ব্যবসা করতো না, এটা কৌটিল্য পণ্ডিত বলে গেছিল সরকার ব্যবসা করবে না। কার্ল মার্কস ঠিক উল্টোটা বলেছিলেন যে যা ব্যবসা করবে সরকার, মানে গমের ব্যবসা থেকে শুরু করে চালের ব্যবসা যা করবে সরকার করবে। ইতিহাস বলে যারা যে সরকার ব্যবসা করেছে তারা সবাই ফেল করেছে, এবং যে সরকার ব্যবসার মধ্যে নিজেকে না রেখে নিজেকে রেগুলেটরি অথরিটি হিসাবে কাজ করিয়েছে তারা প্রত্যেকে সফল হয়েছে। এবং এর উদাহরণ আমাদের ভারতবর্ষেও আছে। ভারতবর্ষে 1947 থেকে 1991 পর্যন্ত ভারতবর্ষ ইকোনমিক্যালি মোটামুটি একটা ফেলিওর স্টেজ। আমাদের 66 সালে যখন নাকি ন্যাশনালাইজেশন একদম তুঙ্গে নিয়ে আসা যায়, আপনারা ওই 67-68-এর যারা গ্র্যাজুয়েট তাদের জিজ্ঞেস করলে জানতে পারবেন, হঠাৎ রাতারাতি মানে বেকারত্ব মানে একটা চরম জায়গায় যায়। ইভেন বি কলেজ বা যাদবপুরের ছেলেরা তারা মিলিটারিতে গিয়ে জয়েন করে। আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন এসবিআই বা পিআরএসের বেশ কিছু রিসেন্ট ম্যানেজিং ডিরেক্টর আছেন যারা যাদবপুর ইলেকট্রিক্যাল, অ্যাকচুয়ালি তারা ওই সময় পাস করেছিলেন, তারা ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি ছিল না বলে এসবিআইতে চলে গেছিলেন, কিংবা মিলিটারি ব্রিগেডিয়ার যারা 60s-এ পাস করেছিলেন। এরপর 69-এ আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি, এরপর দেখা যাচ্ছে যে এর 2 বছর পর 69-এ ব্যাংক ন্যাশনালাইজেশন হলো। আমরা কি লাভ পেলাম? 74-এ 33% ইনফ্লেশন। তার পরের বছর 75-এ বেকারত্ব সবচেয়ে বেশি, যেটা গত বছর বলা হয়েছিল না 45 বছরে সবচেয়ে বেশি। 2019-কে 45 বিয়োগ করুন, ওই বছরটা পাওয়া যাবে। এরপর 1979-এ আমাদের দেশে নেগেটিভ গ্রোথ রেট, তখন কিন্তু কোভিড ছিল না। এবছর নেগেটিভ গ্রোথ রেট হলো, কোভিড ছিল, সে বছর কোভিড ছিল না কিন্তু নেগেটিভ গ্রোথ রেট। এই করতে করতে আমরা এমন একটা স্টেজে এলাম 1991 সালে, যখন আইএমএফ বললো যে আর মাসখানেকের মধ্যে তোমরা দেউলিয়া হতে চলবে। এবং ফরচুনেটলি অর আনফরচুনেটলি সেই সময় একটা ঘটনা ঘটে এবং নরসিংহ রাও আমাদের প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসেন, এবং উনি পুরনো যে অর্থনীতি, মিশ্র অর্থনীতি বা মার্ক্সীয় অর্থনীতি, সেটাকে সম্পূর্ণ ডাম্প করে মুক্ত বাজার খুলে দেন এবং 6 মাসের মধ্যে দেশ কিন্তু নিজের পায়ে দাঁড়ায়। এবং তারপর স্যার আজকে যেটা বললেন, আজকে আমরা গত 30 বছরে 4 নম্বর অর্থনীতি। ফলে আজকের দিনে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে নিয়ে কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই।
এবং এগুলোকে বিক্রি করে এই টাকাটা যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার বা এডুকেশন হেলথে কাজে লাগাতে পারি, এটা একটা আমরা মানে আবার সঠিক আসবো, কাজ হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবার আমরা ফিরে আসছি। আলোচনা এখন অনেক আছে, আমি আবার সুমন বাবুর কাছে যাব। বিলগ্নীকরণ নিয়ে আপনার থেকে আমি আরেকটু জানতে চাইবো, যে আপনি একটু বলুন বিলগ্নীকরণের উপরে, যে এই যেটা ইন্স্যুরেন্সের যে বিলগ্নীকরণের উপর হচ্ছে, এটা কতটা মানে গুরুত্বপূর্ণ হবে আমাদের আমার জন্য? বরাবরই মত যে ক্যাপিটালের কোনো রং নেই। ক্যাপিটাল যেখানে যাবে সেটা যদি মুনাফা করতে পারে, যেখানে গেছে তার সেটা লাভ। আজকে যদি ভিয়েতনাম দেখি, চায়না দেখি, বাংলাদেশ দেখি, পাকিস্তান দেখি, শ্রীলঙ্কা দেখি, সবাই কিন্তু বিলগ্নীকরণ করেছে বলে, সিঙ্গাপুর দেখি, তারা করেছে বলেই আজকে দাঁড়িয়ে উঠেছে। এই মরা ছেলে কোলেকে কান্নার দেওয়া, যে এটা আমাদের পাবলিক সেক্টর ধরে রাখতে হবে, সেটা কিন্তু আমাদের চুষে খাচ্ছে। এবং এই থেকে আমাদের মুক্ত হতেই হবে, কারণ আমাদের সামনের দিকে এগোতে গেলে বিনিয়োগের দরকার। আমরা যেটা মরে গেছে তাকে স্যালাইন দিয়ে বাঁচিয়ে রাখতে হবে কিসের জন্যে? দেশেরই তো রইল। আর লক্ষ্মী কখনো ঘর ছাড়া হয় না। লক্ষ্মী যদি এখানে আসে, অনেকে প্রশ্ন তুলছে, বিশেষ করে লেফটিস্ট ব্লক থেকে, যে এটা বিকিয়ে দেওয়া হচ্ছে। আমি খুব আশ্চর্য হচ্ছে এই Exactly. ইয়েটা না। আমার বিক্রি মনে কথাটা আছে, বেশি উঠে আসছে। আমার মনে আছে যখন লাস্ট টাইম কংগ্রেস ম্যানিফেস্টো লেখে, তখন আমাকে বলেছিল অর্থনীতিতে কি করা উচিত। আমি তাতে বলেছিলাম কৃষি প্রধান দেশে কৃষিতে প্রাইভেট সেক্টর নিয়ে আসা উচিত এবং কন্ট্রাক্ট ফার্মিং করা উচিত, যেটা ইন্দোনেশিয়া করিয়েছে এবং যেটা আইটিসি করেছে। এবং সেই এই যে মডেলটা অফ ফার্মিং বিল, এটা কিন্তু কংগ্রেসের ম্যানিফেস্টোতে লেখা হয়েছিল, কিন্তু আশ্চর্যভাবে দেখা যাচ্ছে যে তারাই বিরোধিতা করছে। এবং আমাদের কমিউনিকেশনের এটা অভাব। প্রাইভেটাইজেশন শুধু পাবলিক সেক্টরে নয়, প্রাইভেটাইজেশন সর্বত্র হওয়া উচিত। তবেই টাকা আসবে, শেয়ার বাজার চাঙ্গা হবে। আমাদের যেটা বললাম, মরা ছেলে কোলে রেখে কান্নার কোনো প্রয়াস আমাদের করা উচিত নয়। এবং আমাদের যদি গভর্নেন্স ঠিক মতো হয়, আর এইখানে যদি মুনাফা তুলতেই পারে, সেই পুঁজি হঠাৎ বাইরে যাবে কেন? মুনাফা তুলে নিয়ে বাইরে যাবে কেন? সেটা তারা তো এত বড় দেশে, এত বড় মার্কেটে আবার বিনিয়োগ করবে, আরো বড় হবে। দ্বিতীয় হচ্ছে কোয়ালিটি। ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি আমরা করি, আপনার ইন্স্যুরেন্সে আমরা যে এইখানে টাকা দিই, তার পরিবর্তে আমরা যা সুবিধা পাই, বিশেষ করে মেডিকেলে, আপনি দেখতে পাবেন 5 রকমের বাঁধন আছে। এই ঘরের বেশি তুমি খরচ করতে পারবে না, ওটিতে তুমি এত কানা খরচ করতে পারবে না, এত টাকার বেশি তুমি দিতে পারবে না। এগুলো কি? আমার প্রথমত সরকারের দায় হচ্ছে আমাকে মুক্ত করা অসুস্থতার থেকে। সে যদি টাকা না থাকে, অ্যাটলিস্ট আমায় ইনশোর করতে দেওয়া হোক। এবং আমি তো ঘোর বিরোধিতা করি যে জিএসটি নেওয়া হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স, সেটা এক্ষুনি বন্ধ করা উচিত। কারণ সিনিয়র সিটিজেনকে 75-এর ওপর জমা দিতে হবে না, তা না বলে জিএসটিতে তোমার কোনো টাকা দিতে হবে না, এইটা কিন্তু আমি আশা করেছিলাম। আমি একটু একটা ফোনে যাব আমরা, কিন্তু তারপর আমরা আবার আসবো। শেষ করি যে কোয়ালিটি আপনি যদি কম্পেয়ার করেন মেডিকেল ইন্স্যুরেন্স এইখানের সঙ্গে আমেরিকা বা ইংল্যান্ডের, আপনি দেখবেন এরকম কোনো বাঁধন নেই। আর সেই কোয়ালিটি যদি আপনার নিয়ে আসতে হয়, প্রাইভেটাইজেশন আনতেই হবে। আমরা ফোন নেব একটু। কে আছেন? কে আছেন বলুন। শুভ সন্ধ্যা দাদা ভাই। হ্যাঁ, বলুন। আজকে অতিথিদের শুভ সন্ধ্যা জানিয়ে আমি শ্রী কলোনি মহেন্দ্র মুখোপাধ্যায় শুভ বলছি। দেখুন, অতিমারি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি অতিমারি এই জন্য বলবো, এখনো কখনো যায়নি। কেন্দ্রীয় সরকার যে বাজেটটা পেশ করছেন, হ্যাঁ, তার ক্ষেত্রে অর্থনীতিতে মানে আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে কতটা পথ করবে এই বাজেট, এটাই আমার অতিথিদের কাছে জিজ্ঞাসা। আমি উত্তরটা দিই। আপনাকে মনে রাখতে হবে যে এই বছর অর্থনীতি 24% ধসে গেছে। আমি উদাহরণ দিই, ইউএসএ 11% ফিসক্যাল স্টিমুলাস দিয়েছে, জাপান 10.4, চায়না 5.5, ব্রাজিল 8.6, রাশিয়া 6.5, ইন্ডিয়া 4। গরিব দেশ এর বেশি দিতে পারিনি। কন্ট্রাকশন অফ দ্য ইকোনমি কি হয়েছে? ইউএসএ 3.5%, জাপান 5.5%, চায়না 2.5% বেড়ে গেছে, ব্রাজিল 4.5% হ্রাস করেছে, রাশিয়া 3.6, ভারতবর্ষ 8। যেখানে 8%
কন্ট্রাক্ট করেছে সেখানে আমরা কি করে আশা করেছি যে আমাদের ট্যাক্সের ওপর বিরাট ছাড় দেবে? আমাদের তো খুশি হওয়া উচিত যে ট্যাক্সের ওপর বোঝা বাড়ায়নি। কোথা থেকে টাকাটা আসছে এটা একটু ভেবে দেখা দরকার। বিদেশি আমাদের ফরেন এক্সচেঞ্জ $500 মিলিয়ন এসেছে, আমরা কিন্তু সেটাকেও ছুঁতে পাচ্ছি না আনলেস প্রাইভেটাইজেশন করছি। টাকাটা কিন্তু নোট ছাপিয়ে হলে খালি ইনফ্লেশন হবে। টাকাটা আসছে ধার থেকে। গত বছর থেকে এই বছর যদি আমরা কম্পেয়ার করি, বরোয়িংস ছিল 20% আর সুদের ভার ছিল খরচ হিসেবে 18%। তাহলে আমরা ধার করে এটা চালাচ্ছিলাম। এই বছর কতখানি হয়েছে? বোঝা আসেনি ট্যাক্সের থ্রুতে, এসেছে বরোয়িংস থেকে 36%, অলমোস্ট ডবল হয়ে গেছে। আর আমাদের ইন্টারেস্ট খরচা 20 হয়েছে, সুতরাং ফারাকটা অলমোস্ট ডবল হয়ে গেছে। এর দণ্ডটা কোথায়? 5 বছরের মধ্যে যদি দেশ নিজের পায়ে না দাঁড়াতে পারে তাহলে এই পয়সাটা আমাদের কিন্তু 5 বছর পরে দিতে হবে। এই যে মুক্তির সময়টা পেয়েছি, ধার করে হোক, ফিসক্যাল ডেফিসিট করে হোক, দেশকে আমরা চাঙ্গা করতে চেষ্টা করছি। আমার মনে হয় ঠিক জায়গায় যদি যায়, কৃষিতে যদি যায়, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে যদি যায়, যদি লিন ম্যানুফ্যাকচারিংয়ে যায়, সার্কুলার ইকোনমিতে যায়, যদি আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেশন করতে পারি এবং আমরা যদি বাইরের পুঁজি নিয়ে সেই দেশটাকে দাঁড় করাতে পারি, 60% যেখানে আছে তার থেকে ভালো প্রোগ্রেস হয় না। এটা তো খুব ভালো যে আমাদের করের বোঝা বাড়েনি। আমরা কি চেয়েছিলাম? আরেকটা আনসার্টেনটি। হ্যাঁ, নিশ্চয়ই দেওয়া যেতে পারতো মিডল ক্লাসকে এবং সিনিয়র সিটিজেনকে কিছু হয়তো সবস দেওয়া যেতে পারতো, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো যেতে পারতো, হয়তো জিএসটি এদের কাছ থেকে না নেওয়া যেতে পারতো, কিন্তু সেটা ট্যাক্সের বোঝা নয়, সেটা ছাড়। তার থেকে বেশি, অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কর্মক্ষমতা বাড়ানো। এবং আজকে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করি, কৃষিতে করি, কৃষি মানে কি? আমরা খালি চাল গম ভাবছি, কিন্তু সেটা সেরিকালচার, হর্টিকালচার, স্পিসিকালচার, হোয়াইট রেভলিউশন, ব্লু রেভলিউশন সব কটা বাড়বে। আর এতে প্রাইভেট সেক্টর এলে চাঙ্গা হবে না? তাহলে অস্ট্রেলিয়া আবার ফিরে আসবো সুমন বাবুর কাছে। আমি একটু অরুন্ধতী দেবীর কাছে যাব। আপনি ডিরেক্ট ট্যাক্সের উপরে খুব একটা বদল হয়নি, পরিবর্তন আসেনি, তবে আপনার কি মনে হয় যে মানে যেটাতে আরো কিছু দরকার প্রয়োজন আছে আপনার মনে হয় যেটা? এটা ঠিক যে কোনো স্ল্যাবে কিছু চেঞ্জ আসেনি, কিন্তু অ্যাজ ডক্টর সুমন মুখার্জি স্টেট করেছেন যে ফর দ্য 75 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ তাদেরকে রিটার্নটা ছাড় দিয়েছে গভর্নমেন্ট, only and only if they are having the pension income and if they are having the interest income. তো এইখানে আমার একটা বলার আছে, অনেক সময় দেখা গেছে ব্যাংক ভুল করে বেশি ট্যাক্স ডিডাক্ট করে দিয়েছে এবং এই such senior citizens তারা খুব হেল্পলেস থাকে। Some of them even can't even go for some professionals, they just accept what they are given. এইটাকে পেতে, এটাকে জানতে গেলে তাকে তার ইনকামটা কম্পিউট করতে হবে, করে সেইটাকে তার ওটাকে ফাইল করতে হবে। আর একটা যেটা হয়েছে যে 50,000 under section 80 TTB, 50,000 is a exemption for the senior citizens. Now এবারে যদি কারোর ইনকাম 50,000 এর ওপরে হয় তাকে 15H দিতে হয়। Now ঠিক টাইমলি না দিতে পারলে ব্যাংক সেটা ডিডাক্ট করে নেয়। Now this aged person, I have also come across such type of customers in the banks, jara naki they are facing such type of a problem and they do not know how to get that back. The bankers is just saying that you have not given the 15H, but he is not aware of what it is. এটা একটা বড় জায়গা আছে, একটু ভাবার আছে এই জায়গাগুলো। আর একটা যেটা হয়েছে যে যারা 75 and up তাদের যদি টাকাটা থ্রেশহোল্ড লিমিটের ওপরে হয় তখন they go for some tax saving investments, which means a lock-in period of 5 years for bank FDs, and if they go for PPF then it is 15 years, which means the amount of money which they require at that age they cannot use it for their health
অ্যান্ড ফর দ্য ট্রিটমেন্ট। তো এই জায়গাটা যদি গভর্নমেন্ট একটু মানে যদি ওনারা একটু ভাবতেন যে if it is possible that whether this tax burden either can be reduced or can be waived for these citizens, because at this stage they require the money for their treatment and health. আমরা একটু বিরতিতে যাব, আবার ফিরে আসছি বিরতির পরে। ফিরে এলাম বিরতির পরে। একটা ফোন আছে, ফোনটা আমরা নিয়ে নেব। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যালো, আমি বেলঘরিয়া থেকে মলিনা সাহা ব্যানার্জি বলছি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে পেপারে দেখছি যে বাজেটে ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে বিমা 5 লাখ টাকা দেবে। তো যাদের অনেক টাকা আছে তাদের কি হবে? আমি তো ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, যদি এটা একটু ক্লিয়ার করে বলেন। নমস্কার। প্রশ্নটা সবার জন্যই, তো সুমনবাবু আপনি শুরু করুন। প্রথমত এনপিএ যেগুলো বাড়ানো হয়েছে সেটা নিয়ে আরেকবার আমাদের তলিয়ে দেখা দরকার, কারণ এনপিএ তখনই বলা হয় যদি 90 দিনের মধ্যে সে টাকাটা ফেরত দেওয়া না যায়। তো দুরকমভাবে দেখা যেতে পারে। একটা হচ্ছে নতুনভাবে আমরা দেখতে পারি যে টাকাটা আদৌ কি ফেরত দেবে। যদি আমরা সাদা চোখে দেখি তাহলে সেটা এনপিএ হিসেবে চিহ্নিত হওয়া উচিত নয়, কিন্তু আমরা ব্যাসেল 3 নর্মসে চলি, আর ব্যাসেল 3 নর্মসে না চললে আমাদের ক্রেডিট রেটিং পড়ে যাবে। সুতরাং এই সরকার এখন ব্যাড লোনসের জন্য আলাদা একটা ব্যাংক ক্রিয়েট করে সব ঝাঁটিয়ে ব্যাক লোনস ওইখানে দিয়ে সরকার চেষ্টা করছে রিক্যাপিটালাইজেশন করতে, তাতে টাকা মজুদ দেওয়ার। তা সত্ত্বেও তারা মনে করেছেন যে যেখানে 1 লাখ টাকা অবধি একটা ইন্স্যুরেন্স হবে সেখানে 5 লাখ টাকা অবধি তারা ইন্স্যুর কভার করবে। কিন্তু আপনার সঙ্গে আমি একমত, লোকে যখন ব্যাংকে, পাবলিক সেক্টর ব্যাংকে টাকা ঢালে তারা মনে করে এইটা আমার সেফ। তো সরকারের নিশ্চয়ই এই দায়িত্ব নেওয়া উচিত যে যার টাকা ব্যাংকে আছে সেটা যেন কোনো রকম প্রকারে হেনতেন প্রকারে তাদের ফেরত দেওয়া হয় এবং সেটা যেন চোট না খায়। এখন প্রবলেমটা হচ্ছে সেটা ফেরত যদি আমি দিয়ে দিই, কিন্তু তার সঙ্গে যদি নোট ছাপিয়ে বা ওই অজুহাতে নোট ছাপিয়ে আমি গরিবকে দান করছি বলে টাকার মূল্য ফেলে দিই, তাহলে সে টাকা নিয়েই বা কী লাভ। তো একটা জিনিস হচ্ছে যে টাকার মূল্য যা আছে সেটা বজায় রাখা, আর একটা হচ্ছে নোট ছাপিয়ে আপনাকে টাকা ফেরত দিয়ে দেওয়া। আপনি কোনটা চান? আমার মনে হয় দুটোই আমাদের দরকার নেই। দরকার হচ্ছে ব্যাড লোনকে একটা জায়গায় রেখে সেটা আমাদের রিপ্লেনিশ করা, সেটাকে ইয়ে করা, এবং এনপিএ যেরমভাবে চিহ্নিত করা হয় সেটা থেকে ঘুরে দেখা দরকার যে আমি একজনকে টাকা দিলাম সে কি আদৌ ফেরত দেবে। সে যদি না ফেরত দিতে পারে তবেই সেটা ব্যাড লোন। 90 দিনের মধ্যে যদি আমি না দিতে পারি তাহলে সেটা ব্যাড লোন। সেটা কিন্তু ব্যাসেল নামে ঠিক, স্টক মার্কেটের পক্ষে ঠিক, কিন্তু সামগ্রিক ভারতের দিক দিয়ে সেটা ঠিক নয়। আমি ওনার প্রশ্নের উত্তর দিতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলুন বলুন। ম্যাডাম, আপনার যে ভয়টা 5 লাখ টাকা আর 1 লাখ টাকা, বিষয়টা হচ্ছে যে আপনি টাকাটা 5 লাখ টাকার ওপরে যে টাকাটা ব্যাংকে রেখেছেন তার প্রোটেকশনটা খালি 5 লাখ টাকা অবধি। এবার যেটা সুমনদা বলল, সরকার চাইবে না কোনো ব্যাংক ফেল করুক। সুতরাং সরকার, এই আমরা গত বছরও 2-4টে কেসে দেখলাম যে ফেল তো করে গেছে, তারপর সরকার ওই করে টোরে একটু ব্যবস্থা করে ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে টাকাগুলো ফেরত দিচ্ছে। সুতরাং অত চিন্তিত হবেন না। তবে এটা জেনে রাখুন, লিগালি 5 লাখ টাকা অবধি আপনি পাবেন আপাতত। এটা অ্যাকচুয়ালি এত বছর ধরে 1 লাখ টাকাই ছিল, কেউ জানতো না। এই রিসেন্ট 2-3 বছরে সব এটা জানতে আরম্ভ করলো যে ব্যাংকের ফিক্সড ডিপোজিট সুরক্ষিত নয় কিংবা ব্যাংকের ডিপোজিট সুরক্ষিত নয়। বাট ব্যাপারটা অনেক বছর ধরে 1 লাখ টাকা অবধি ছিল। তোমাদের একটা প্রশ্ন হচ্ছে না আগেবার যে ওই ধর এলআইসি কোম্পানি, তার 10% শেয়ার সরকার ছাড়বে, এটার মানে কি? অনেকে এই প্রশ্নটা করছে বলে আমার মনে হলো যে এটা কি। আমি একজন লগ্নিকারী, তার নাম হচ্ছে কেন্দ্রীয় সরকার। আমি লগ্নি করেছিলাম এলআইসিতে, আমার 100% মালিকানা। সেই 100% মালিকানার যেমন আপনাদের লগ্নি থাকে, আপনার যখন প্রয়োজন হয় আপনি সেই লগ্নিটা বেচে দিয়ে টাকাটা দিয়ে হয়তো গয়না কিনলেন কি কিছু, যে কাজে আপনার প্রয়োজন হোক। সুতরাং সরকারের এখন প্রয়োজন হয়েছে, তো এলআইসির 10%
বাজারে ছেড়ে দেবে। তাতে কি হবে? 90% মালিকানা তো থাকবেই। তাতে কি হবে? বলেছে যে আমাদের ভারতীয় লোকজনই এই কোম্পানি চালাবে, মানে বিদেশি লোকের হাতে এটা দিচ্ছে না। তো ভারতীয় লোকের হাতে চালালে কি হবে? যেহেতু স্টক মার্কেটে আসবে, ট্রান্সপারেন্সি বাড়বে, ইনফরমেশন আমরা পাবো। এতে কি হবে? প্রিমিয়াম যেটা আপনারা দেন এখন, এখানে একটা কম্পিটিশন শুরু হবে এবং প্রিমিয়াম রেটস ড্রপ করবে। আবার সুমনদা যেটা বললো একটু আগে, যে এই যে ধার করে যে ইকোনমির ব্যাপারটা, হ্যাঁ ঠিক আছে, আমাদের ট্যাক্স ফ্যাক্স লাগিয়ে, ট্যাক্সে বাড়ায়নি, অন্য ট্যাক্স লেগে যাবে, 6 মাসের মধ্যে লাগবে, তার নাম হচ্ছে ইনফ্লেশন ট্যাক্স। সেটা আবার ম্যানেজ হয়ে যাবে। দেখুন, সরকারি হিসেবে একটা ইনফ্লেশন হয়, আর সবজির বাজার, মাছের বাজার, মাংসের বাজারে যখন যান, তখন অ্যাকচুয়াল ইনফ্লেশনটা আপনার নজরে আসে। সুতরাং মুদ্রাস্ফীতি বলে একটা ট্যাক্স লেগে যাচ্ছে ইনডাইরেক্টলি ইকোনমিক্সের ভাষায়। অফকোর্স গুরুদেব এখানে বসে আছেন, আমি আর ইকোনমিক্সের ভাষা কি বলবো, বাট ওটার একটা দিক আছে। বাট এই যে একটু আগে সুমনদা বলল, এটা অ্যাকচুয়ালি রাইট ডাইরেকশন যদি ইমপ্লিমেন্টেশনটা ঠিক হয়। ইমপ্লিমেন্টেশন যদি ঠিক হয়, এই পথটা ব্যক্তিগতভাবে এবং পড়াশুনোর আধারে বলতে পারি এই রাস্তাটা একদম সঠিক। তাতে এই বিরোধী পক্ষ কি অমুক পক্ষ, আমার তো ধারণা যে এটা যেটা করা হয়েছে, বিরোধী পক্ষ ছেড়ে দিন, সবচেয়ে বেশি খেপে যাবে 2-1টা দেশ এই পৃথিবীর। কেন? যদি ভারতবর্ষে নিজে ম্যানুফ্যাকচারিং শুরু করে দেয়, ওইসব দেশ যে এতদিন ধরে তাদের যে পণ্যগুলো বানিয়ে আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছিল, সেটা তো অনেক কমে যাবে। তারা খুব খেপে যাবে, তারা ভীষণ রেগে যাবে, এবং দেখবেন হঠাৎ হঠাৎ কি সব করে করে বসছে। যাকে সব অলুক্ষণে কথা বলছি একটা না। ফোন নেব। হ্যাঁ, কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বাঁকুড়া থেকে অর্ধেন্দু সরকার বলছি। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হচ্ছে, বেসরকারি সংস্থা যদি লাভজনক হয়, সরকারি সংস্থাগুলো কেন নয়? কারণটা কি? ধন্যবাদ। আমি বলবো ডেফিনেটলি, বাট তার আগে সুবন্ধা বলবে কেন। এই এই ব্যাপারটা আমার খুব ক্লিয়ার একটা মানে মত বলুন আছে। সুমন বাবু। দেখুন, যেইখানেই আপনার চাকরি সুরক্ষিত, সেইখানেই আপনি জানবেন একটা হতাশার ভাব থাকে। আপনি একটা সরকারি দপ্তরে যান, দেখবেন সঠিক কাজ খালি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা হয়, আড্ডাটা বেশি হয়। অনেক সময় অফিসারকে তার সিটে পাওয়া যাবেন না, খেলার মাঠে পাবেন। তাদের দেখবেন কোনো না কোনো অজুহাতে বেরিয়ে গেছে অফিস কাজ করে। সবচেয়ে ভালো কাজ করেছে ভারতবর্ষ, এবং আমার বলতে খারাপ লাগছে যে কোভিডের সময় লোকে বাড়িতে ছিল। আমি জানি আমার বাড়ির লোকেরা রাত্রির 11টা 12টা অবধি কাজ করেছে, তাদের কাজ জাস্টিফাই করার জন্য, নাহলে চাকরি চলে যাবে। তো এই যে তাগিদে লোকে কাজ করে, এটা একমাত্র প্রাইভেট সেক্টরে করে। মুনাফা যদি না হয়, তাদের চাকরি চলে যায়। পাবলিক সেক্টরে কাজ করুক না করুক, তার কিন্তু ফাইন্যান্স কমিশন 3% করে ইনক্রিমেন্ট দেবে। এই বোঝাতায় আপনার সবচেয়ে ভালো তথ্য হচ্ছে রেভিনিউ রিসিট এই বছর 515.5 লাখ ক্রোড়, আর খরচ হয়েছে 30 লক্ষ টাকা। তাহলে এই যে ডবল খরচ হয়েছে রেভিনিউ ডেফিসিটে, এটা কার জন্যে? এখানে তো নিশ্চয়ই যদি আমার রোজগার কম হয়ে থাকে, প্রাইভেট সেক্টরে কি হয়েছে? ছাঁটাই হয়েছে। কি হয়েছে? লোকেকে চাকরি চলে গেছে। পাবলিক সেক্টরে গল্পটা শুনেছেন? শোনেননি, কারণ তারা যেন জনসাধারণের জামাই। তারা যাই করুক না কেন, তাদের জন্য আমরা ট্যাক্স দেব, তাদের মাইনে বাড়বে, তাদের জন্য প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হবে, কিন্তু প্রোডাক্টিভিটির সঙ্গে কোনো লিঙ্ক নেই। সুতরাং পাবলিক সেক্টর যদি লস করে, আর তার থেকেও বড় বদলি, আমি পিএইচডি করলাম এগ্রিকালচারে, এসে ঢুকে গেলাম পশু ক্ষেত্রে। আমি বলছি আইএস অফিসারদের। তো এই টাইপের স্পেশালাইজেশন নেই, কিন্তু ঢুকে যাচ্ছি। এটা কোথার থেকে হয়? প্রাইভেট সেক্টরে কিন্তু স্পেশালাইজ পিপল থাকবে, তাদের প্রোডাক্টিভিটির উপর জোর দেবে। আপনি তফাৎটা দেখুন না, প্রাইভেট সেক্টরে প্রফিটেবিলিটি দেখুন, আর পাবলিক সেক্টরে প্রোডাক্টিভিটি দেখুন। প্রফিট কয়েকজন করে, নবরত্ন করে, কিন্তু সেই অনুপাতে কি করতে পারে? যে এখানে আপনি মোনোপলিস্ট। রিজার্ভ ব্যাংক কি ফেল করতে পারে? করতে পারে না। রেল কি ফেল করতে পারে? কিন্তু আমরা রেল লসে চালাই। আজকের আমেরিকা বা ইংল্যান্ড প্রত্যেকে কিন্তু রেলকে প্রাইভেটাইজ করে দিয়েছে। আপনি ভাবতে পারেন ভারতবর্ষে এটা প্রাইভেটাইজ হবে এই বাজারে? কিন্তু করলে জনসাধারণের সুবিধা হবে, মুনাফা বাড়বে,
সোনা দিয়ে আপনি লাইন লাইন লাগাতে পারবেন সুদীপ্ত যদি বাবুর কাছে চুরি বন্ধ আসবো, করেন। একটু সুদীপ্ত বাবুর কাছে আসবো। আচ্ছা, এই শুরু করছি হ্যাঁ, রেল বলুন। রেল রেল থেকেই শুরু বলুন করছি। বলুন বলুন। ধরুন রেলে, ধরুন রেল সরকারি আছে এবং রেল বেসরকারি আছে। আমি ধরছি না রেলে যারা যাচ্ছে তারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে যাচ্ছে, ভালো স্টুডেন্ট রেজাল্টে যাচ্ছে। খুব কাছাকাছি একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের মানে সরকারি থাকার জন্য আমরা কোন সার্ভিসটা রেলের থেকে পাচ্ছি না। একটা সার্ভে করে আপনারা দেখবেন নৈহাটি থেকে বজবজ পর্যন্ত কয়েক লক্ষ লোক গত কয়েক বছর চাকরি ছেড়ে দিয়েছে, কারণ তারা লোকাল ট্রেনে উঠতে পারে না। লোকাল ট্রেনে এত ভিড়, তারা উঠতে পারে না। অথচ শিয়ালদা থেকে কল্যাণী 3 নম্বর এবং 4 নম্বর যে দুটো প্ল্যাটফর্ম আছে, যে দুটো লাইন আছে, সেই লাইনে দিনে বোধহয় 10টা থেকে 15টা ট্রেন যায়। কেন? ইনএফিসিয়েন্সির অভাব। যারা সরকারি ওখানে বসে আছে, এখন ঘটনা হলো যে ট্রেনের সংখ্যাটা বাড়াবো কী করে? ট্রেনের সংখ্যা বাড়াতে গেলে দুটো রাস্তা আছে। একটা হলো এই লেভেল ক্রসিংটা তুলে দিতে হবে এবং এই রেলটাকে সরাসরি চালাতে, মানে মানে যাতে নাকি লেভেল ক্রসিংটা না আসে। মেনলি রেলের আমি সংখ্যা বাড়াতে পারছি না, কারণ লেভেল ক্রসিংটা আসে না। আর হলো সদিচ্ছা। এবার ঘটনা হচ্ছে যে এই যে 3 নম্বর এবং 4 নম্বর এই দুটো সারাদিন চলছে না। আপনি ভাবুন এত কিলোমিটার কতটা জমি ফাঁকা পড়ে আছে, আমাদের জমি, আমাদের অ্যাসেট এখানে এতটা ফাঁকা পড়ে আছে। অথচ আমরা, একটা লোক যদি ব্যারাকপুর বা নৈহাটির মতো জায়গায় না থাকে, ধরুন মাঝখানে কোথাও থেকে ওঠে, ধরুন সোদপুর বা খড়দা থেকে, একটা বয়সের পর তাকে হাঁটুর ব্যথায় চাকরি ছেড়ে দিতে হচ্ছে, কারণ রেল তাকে সার্ভিস দিতে পারছে না। এবার আপনাকে ভাবতে হবে যে আমি কি রেলের যে কয়েকশো কর্মচারী আছে তাদের বাঁচাবো, না ওই শিয়ালদা থেকে কল্যাণী পর্যন্ত যে 50 থেকে 60 লক্ষ লোক আছে তাদের সার্ভিস দেব। এবার মানে রেলের প্রফিটটা আগে না মানুষের সার্ভিস পাওয়াটা আগে? আজকের দিনে ফ্লাইটে করে এখান থেকে আপনারা এখনই গুগলে দেখতে পারেন, ফ্লাইটে করে কলকাতা থেকে বোম্বে যাওয়ার যা টিকিট খরচ, এসি ফার্স্ট ক্লাসে দুরন্ত এক্সপ্রেসে কলকাতা থেকে বোম্বে যাওয়ার টিকিটের খরচ বেশি। কেন? ইনএফিসিয়েন্সি। কিসের ইনএফিসিয়েন্সি? না মানে লোকগুলো আছে, লোকগুলো কাজ করছে না, লোকগুলো জিনিসটা মেনটেনেন্স করছে না। আমরা কেন এর জন্য আলাদা দাম দেবো? আগামী দিনে এই জিনিস চলতে থাকলে লোকে কিন্তু কলকাতা থেকে বোম্বে ওই ট্রেনে উঠবে না, ট্রেনটা কিন্তু উঠে যাবে। এবার আপনারা যদি বলেন যে রেল তো প্রফিটে চলছে, তাহলে দুরন্ত এক্সপ্রেস কেন তুলে দেবে এবং লোকগুলোকে কেন ছাড়াই করবে? আজকের দিনে রেলকে বাঁচাতে গেলে যেরকম বিভিন্ন কর্পোরেশন তৈরি হচ্ছে, যেমন দিল্লি মেট্রো রেল কর্পোরেশন, ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন, আপনারা নিশ্চয়ই আজকে কাগজে দেখেছেন যে ফ্রেট করিডোর যে দুটো আসছে সেটা কিন্তু গভর্নমেন্ট করছে না, ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন। কারণ আপনি যদি কর্পোরেশন অন্তত না বানান, এই এফিসিয়েন্সি বাড়বে না। এবার ঘটনা হলো আপনি এফিসিয়েন্সি বাড়িয়ে মানুষকে সার্ভিস দেবেন, নাকি আপনারা 1% মানুষের চাকরি সুরক্ষা করা হবে? দ্যাট ইজ আপ টু ইউ। এখানে একটা ব্যাপার আছে, এই যে ট্রান্সপোর্টেশন ব্যাপারটা, যেমন আমেরিকার রেল সিস্টেমটাই মোটামুটি নেই, ইউরোপে আছে টোটালি প্রাইভেটাইজ, প্রচুর টাকা লাগে, সেটা কোনো কথা না। কথা হচ্ছে একটা মোনোপলি নেটওয়ার্ক পেয়ে গেছি আমরা, সেটাকে কতটা, মানে একটা জিনিস যে এর কম্পিটিশন নেই, আমাকে সেটা ব্যবসাটা করতে হবে, সেখান থেকে আমি সেরকমভাবে মুনাফা তুলতে পারি না। যার জন্য এইবার বাজেটে মনিটাইজেশনের কথা এসছে, ল্যান্ড মনিটাইজেশন এবং রেলওয়ে নেটওয়ার্ক মনিটাইজেশন খুব প্রয়োজন। এগুলো অ্যাকচুয়ালি ঠিকঠাক পদক্ষেপ, ইমপ্লিমেন্টেশন নিয়ে আমার প্রশ্নগুলো থাকবে, বাট ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন তো চেষ্টা করতেই হবে। বাট ইস্যুটা সেটা নেই। এই যে একটু আগে নবরত্ন মুক্তমুখ বললো, আমি তো দেখতে পাচ্ছি এক একটা রত্ন আস্তে আস্তে খসে যাচ্ছে। হয়তো নবরত্ন আছে, নামে নবরত্ন একটা একটা করে খসে যাচ্ছে। কেন? ওই এফিসিয়েন্সি এটা বললো, এক্ষুনি শুভম এটা বললো, এগুলো পীড়াদায়ক, বেসিক্যালি ভীষণ পীড়াদায়ক। যে এরকম একটা কর্পোরেশন তৈরি হলো, কোম্পানি তৈরি হলো, পিএসইউ বললাম আমরা, মোনোপলি ব্যবসা করতো। এটা যদি কম্পিটিশনে ব্যবসা করতে হতো তবে তো কবে জিনিসটা বন্ধ হয়ে যেত তার কোনো ঠিক নেই। এই যে একটু আগে বললো সুমনদা, আমার নিজেরও ব্যবসা আছে। এই কোভিডের সময় যেহেতু আমি প্রাইভেট সেক্টর, বেচারা ছেলেপত্রগুলোর প্রায় 3-4 মাস তাদের মাইনের 30 থেকে 40%ই দিতে পারছিলাম। তারপরে ব্যবসাটা ঘুরে গেল, ঘুরে দাঁড়িয়েছে, এখন 100% করে দিয়েছি। তো এটা তো না করলে পর ওরাও কাজটা করতো না, আর আমিও উল্টে যেতাম। আর আমি উল্টে গেলে পর তো আমার তো সরকার নই, শুধু আমার কে দেখবে, আমি নিজেই মরে যেতাম। তো এই যে একটা কমফর্ট, একটা লেভেল অফ কমফর্ট আছে যে ঠিক আছে, লস খেলে কি আছে, সরকার টাকা দিয়ে দেবে। যাতে লোক, এতগুলো পিএসইউ ব্যাংক দিনের পর দিন এনপিএ করেই যাচ্ছে। আরে তুই লোন দিবি, সেটা ফেরত পাচ্ছিস না, চুপচাপ বসে আছিস, কি সেই জন্য আমার মাথায় ঢোকে না। লোনও দেয় না।
ঘটনা হচ্ছে একটা টপ আপ লোন 7 লাখ টাকার, একটু ইন্টারাপ্ট করি, একটা 7 লাখ টাকার টপ আপ লোন আমার হাউস বিল্ডিং লোন চলছে। গত 4 মাস ধরে আমি স্টেট ব্যাংকের পিছনে দৌড়াচ্ছি, সেই লোনটা পর্যন্ত দিচ্ছে না। ওই মানে আমি বলছি যে লোনটা আদায় তুমি করা দূরে তুমি কথা। সঠিক লোক নও লোন দেওয়ার জন্য। ওরা সঠিক লোকগুলোকে পেয়ে যায়, যাদের তারা লোন দিতে চায়। তারা বেঠিক কিনা সেটা 5 বছর পরে প্রমাণ হবে। কিকব্যাক না পেলে লোন আমি পাবে। সিদ্ধার্থদা আপনার কাছে জাস্ট আসবো, একটু একটা মানে মতামতটা একটু নেব। মুক্তবাজার অর্থনীতি আর মিশ্র অর্থনীতি, আপনার মতামতটা চাইবো এর মধ্যে, আপনার কি মনে হয়? মার্কেট এফিসিয়েন্সি বলে একটা কথা আছে। মুক্তবাজার যেহেতু ওপেন ইকোনমি, সুতরাং দেখো তুমি যদি পরীক্ষা দাও, কম্পিটিটিভ এক্সাম বলে না, কম্পিটিটিভ এক্সামটা কি? যে সবাই ট্রাই করবে, যে পাবে মেধা আসবে, মেধা যে আসবে, পরিশ্রম আসবে, অমুক আসবে। এবার ধরো তুমি বললে যে না কম্পিটিটিভ নয়, আমি তো গ্রামের মোড়লের ছেলে আর আমি তো মোড়লের ভাইপো, সুতরাং আমি তো স্কুলে জয়েন করবই, পাবই, তাহলে তো আর জিনিসটা সে মেধা ছাত্র হবে না। মুক্ত ইকোনমি ইজ ওয়ান which brings out efficiency, অর্থাৎ একটা যে কোনো সৃষ্টির একটা এফিসিয়েন্সি ফ্যাক্টর আছে, যে কোনো কাজে একটা এফিসিয়েন্সি ফ্যাক্টর আছে। আমি বিদেশে বলি, যেহেতু আমি একটু রেস্তোরাঁর ব্যবসাতে ইনভলভ, আমি ইউরোপে দেখেছি বাচ্চা মেয়ে, তারা কলেজে পড়ে, ওই ছুটির সময় তারা এই রেস্টুরেন্টে সার্ভিং করে, মানে ফুড সার্ভিং করে। তো আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কি নিয়ে পড়ো? বলো আমি পলিটিক্যাল সায়েন্সে পড়ছি। তুমি এইসব করছো কেন? বলো আমার তো কিছু এক্সট্রা টাকা দরকার ছুটির সময়, সেটা করছি। তো আমরা 5 জন ছিলাম, 5 জনের অর্ডার দেওয়া হলো, টেবিলে আসলো, ওই মেয়েটি প্লেটটা নিয়ে আসলো, একটা হাতের ওপর 5টা প্লেট নিয়ে এসে দিল। আর তুমি এটা শিখলে কি করে? বলো আমরা একটু প্র্যাকটিস করেছি। আমি এটা আমার ব্যবসায় ভাবতেই পারি না যে আমার ব্যবসায় কোনো ছেলে 4টে প্লেট 3টে প্লেট একসাথে নিয়ে আসবে, কোনো চান্স নেই। এই যে প্রোডাক্টিভিটি ব্যাপারটা, এইটাকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আমাদের দেশ গরিব দেশ, অনেক মানুষ, সুতরাং মানুষের প্রয়োজনীয়তা আছে, সবাই মানছি। বাট কি হচ্ছে, এতে কস্ট বেড়ে যায়, তারপরে ক্রেতার আলটিমেটলি বেশি টাকা দিতে হয়, এবং সেই জন্য ক্রেতা সেখান থেকে সংকুচিত হয়ে যায় এবং কিনতে চায় না, বলে বেশি দিয়ে কিনবো কেন। এটা তো আমরা এবার লকডাউনেই দেখলাম। তো মানে এই যে জিএসটি কালেকশনটার কথা হচ্ছে, খুব ভালো ম্যাডাম বলছিলেন। তো এটার একটা কারণ তো হচ্ছে ফর্মালাইজেশন অফ ইকোনমি, মানে অনেক জিনিস আমরা জিএসটি ছাড়া এখান থেকে ওখান থেকে বিরতিতে যাব, সেগুলো অনলাইনে কিনছি, এখন জিএসটি দিচ্ছি, সেরকম ব্যাপারটা। বিরতির পরে ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পরে। আমি একটু সুদীপ্ত বাবুর কাছে যাব, যে বেসরকারীকরণ নিয়ে ওনার বক্তব্যটা আমি জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে সরকার এখন কেন বেসরকারীকরণ করছে, কারণ সরকারের এখন কিছু টাকা দরকার, মানে কিছু টাকা দরকার মার্কেটটাকে চাঙ্গা করার জন্য, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার, তার জন্য মানুষকে চাকরি দেওয়া দরকার। এবং এই কারণে সরকার দেখেছে যে একটা বাইরে থেকে ধার নেওয়া যায়, 2 নম্বর টাকা ছাপিয়ে আনা যায়, আর তৃতীয় হলো নিজের অ্যাসেটটাকে মানে বিক্রি করে সেই টাকা দিয়ে এই কাজগুলো করা যায়। ফলে বেসরকারীকরণের কারণ আজকের দিনে এই বাজেটে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেমন প্রশ্নটা তোলা হচ্ছে যে দুটো ব্যাংক যে বেসরকারীকরণ করা হচ্ছে, ব্যাংক কি বেসরকারীকরণ করা উচিত কি উচিত না। আইডিয়াল সিস্টেম হলো যে একটা উপরে যেমন আইআরডিএ বা সেবি যেরকম রেগুলেটরি অথরিটি, ব্যাংকিংয়ে সেরকম একটা রেগুলেটরি অথরিটি দরকার, যারা কন্ট্রোল করবে যে ব্যাংক ঠিকঠাক জায়গায় টাকাটা দিচ্ছে নাকি এবং ঠিকঠাক সময় টাকাটা ফেরত নিচ্ছে নাকি। তাতে যদি ব্যাংকগুলো যদি প্রাইভেট হয়ে যায়, জনগণের কোনো অসুবিধা হয় না। আমি এই প্রসঙ্গে ব্যাংকের ন্যাশনালাইজেশনের সময়কার একটা ছোট্ট ইতিহাস বলি। 1969-এ ব্যাংক ন্যাশনালাইজড হয়। 69 থেকে 99, ওই সময় 69-এ দুজন এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। মূলত একজন মিনু আসানি, তিনি স্বতন্ত্র পার্টি বলে একটা পার্টি ছিল, সেই পার্টির নেতা ছিলেন, আর দ্বিতীয় অটল বিহারী বাজপেয়ী, যিনি জনসংঘে ছিলেন। মানে এটার ফ্যালাসি হলো, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত এই নেক্সট 29 ইয়ার্সে ভারতবর্ষে কেউ, মানে মোটামুটি 99% লোক ধার নিয়ে কেউ বাড়ি করেনি বা ধার নিয়ে কেউ গাড়ি কেনেনি। লোকে বাড়ি কিন্তু জীবনের শেষে মানে রিটায়ারমেন্টের পর, মানে তার মানে ন্যাশনালাইজড। তাহলে এইটা টাকাটা কারা পেত? টাকাটা পেত ওই বোম্বে ক্লাব,
বোম্বে ক্লাবের যে কিছু লিমিটেড লোক আছে, এই যে উনি বললেন যে টাকাটা ধার টাকাটা পায়, ওই তারা শুধুমাত্র ধার পেত, এবং ব্যাংকের আপ টু জিএম লেভেল পর্যন্ত কেউ জানতে পারতো না যে আমরা যে টাকাটা রাখছি, আমরা এই যে ন্যাশনালাইজ করার পর প্রথম 29 ইয়ার্স আমরা যে টাকাটা রাখলাম সেই টাকাটা কোথায় গেল। চারিদিকে ক্লিয়ার পিকচার। আজকে যখন এনপিএ, তখন এনপিএ দেখা যেত না, এনপিএ এরকম হয়ে যেত, গভর্নমেন্ট টাকাটা ছাপিয়ে এখানে গভর্নমেন্ট ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করতো, এবং তারপর ইনফ্লেশন বাড়তো। আমরা প্রতি বছর চেঁচাতাম যে এত ইনফ্লেশন কেন, এখন যেটা নিয়ে মানুষ খুব একটা চিৎকার করে না প্রতি বছর। এবং 1974-এ ইনফ্লেশন ছিল 33%, যে জন্য পরের বছর ইমার্জেন্সি জারি করতে হয়। এরপর একটা টাইমে গিয়ে নেগেটিভ হয়ে যায় আমাদের জিডিপি। তার মানে ব্যাংক ন্যাশনালাইজেশন ওয়াজ নট একটা আইডিয়াল সিস্টেম। হলো একটা উপরে রেগুলেটরি অথরিটি থাকবে, যেমন আইআরডিএ বা সেবি বা ট্রাই এই ধরনের, নিচে প্রাইভেট ব্যাংক থাক বা গভর্নমেন্ট ব্যাংক থাক, তাতে কিছু যায় আসে না। এবং লাস্ট যেটা বলি, লাস্ট 30 বছরে মানে নরসিংহ রাও আসার থেকে আজ পর্যন্ত টোটাল যে পরিমাণ এনপিএ বিভিন্ন ব্যাংকে হয়েছে, তার 99% এনপিএ এসছে ন্যাশনালাইজড ব্যাংক থেকে, 1% প্রাইভেট ব্যাংক থেকে এসছে। আচ্ছা, একটা ফোন নেব তারপর একটু ফোনের পর। হ্যাঁ, কে বলছেন? কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা নমস্কার, অতনু চক্রবর্তী from নমস্কার। যাদবপুর। আচ্ছা, আমার কথা হচ্ছে যে দুটো রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেটা প্রাইভেটাইজেশন হবে, তো সেটা ধরুন তার মধ্যে যদি ধরুন কারো টাকা থাকে, ফিক্সড ডিপোজিট করা থাকে 5 লক্ষ টাকার ওপরই হয়তো রয়েছে, যদি 20 লাখ টাকা থাকে, তাহলে প্রাইভেটাইজেশন মানে কি দেউলিয়া সে টাকা কি পাবে না, নাকি প্রাইভেটাইজেশনের মধ্যে টাকাটা পাবে সে? মানে ডিক্লেয়ার করার পরে, প্রাইভেটাইজেশন ডিক্লেয়ার করার পরে সেই টাকাটা পাবে তো, নাকি দেউলিয়া হয়ে যাওয়ার পরে সেই টাকাটা পাবে না? আমি ব্যাপারটা বুঝতে পারছি না, একটুখানি যদি বুঝিয়ে দেয়। আমি এখানে একটা কথা বলি, এগুলো কিন্তু মানুষের সত্যি চিন্তার বিষয়। মানে মানুষ এইভাবেই চিন্তা ভাবনাটা রাখছে, তাদের আজকে ভয়টা হচ্ছে বেলগ্নি, মানে এই বেসরকারীকরণের সঙ্গে আপনার যে এগুলোতে প্রাইভেটাইজেশন হবে, যে Exactly. ব্যাংকগুলোর কথা বলছেন, তারা এমনিতেই দেউলিয়া ব্যাংক, আর যাদের সম্বন্ধে করা হচ্ছে না তাদের বেশিরভাগই দেউলিয়া ব্যাংক, সেখানেও আপনার টাকা আছে। সুতরাং আপনি নিয়ে চিন্তা করবেন না, সরকার এটা কখনোই অ্যালাউ আলটিমেটলি করবে না। তো যেরকম জীবন চলছে শান্তিতে থাকুন, Right. হ্যাঁ সেফ থাকুন, মাস্ক টাস্ক পড়ুন, আর এসব নিয়ে চিন্তা করবেন না। এইসব মাস্ক করা আছে, এদের কোনো সুব্রতদা, চিন্তা করার আপনি দরকার নেই। বলুন। হ্যাঁ, মানে গ্লোবাল ট্রাস্ট ব্যাংক বন্ধ হয়ে গেছে, গভর্নমেন্ট সেখানে টাকা দিয়ে, তখন 1 লাখ ছিল, এখন তো তাও 5 লাখ গভর্নমেন্ট টাকা দিয়ে দিয়েছে। গত বছর ওই কাপুরের ব্যাংক কি যেন ইয়েস ব্যাংক, সেই ইয়েস ব্যাংক ডুবে গেল, তাদের কোঅপারেটিভ ব্যাংক অফ মহারাষ্ট্র তারা ডুবে গেল। গভর্নমেন্ট কিন্তু টাকা দিয়ে দিয়েছে, লেখা থাকে 8 লাখ বা 4 লাখ, কিন্তু গভর্নমেন্ট টাকাটা দিয়ে দেয়। কিন্তু প্রাইভেটের হাতে গেলে যেটা হয়, গভর্নমেন্ট ওই এনপিএ করে রিজার্ভ ব্যাংক থেকে টাকা নিয়ে আসার দায়টা গভর্নমেন্টের থাকে না। আমি বলছি 99% কিন্তু এনপিএ হয়েছে সরকারি ব্যাংকে, সরকারি ব্যাংকে লোকে টাকা দেয়। তা মানে সরকারি ব্যাংকের সিস্টেমটা কী করে চলতো 2 মিনিটে আমি বলি। প্রথমে 1 কোটি টাকা ধার নিল, ধার নিয়ে টাকাটা উড়িয়ে দিল, উড়িয়ে দেওয়ার পর কিছুদিন পর গিয়ে ব্যাংকের ম্যানেজারকে বললো, ভাই আমি তো 4 বছরের জন্য নিয়েছিলাম, এটাকে রিস্ট্রাকচার করা হোক লোনটাকে। ও 30 বছরের জন্য রিস্ট্রাকচার করলো, ব্যাস ও তাই নাই করতে করতে বাড়ি চলে গেল। ও জানে যে আমি 5 বছর 10 বছর পরে আমি মরে যাবো, আমার কোনো চিন্তা নেই। এটা তো ফ্যাক্ট যে কলকাতায় যে দামি ম্যাডাম, দামি যে IBC গাড়িগুলো চলে, খুব উঁচু দামের গাড়ি, 50 লাখ 60 লাখ, সেটা কি মালিকের গাড়ি? প্রশ্ন করলে দেখা যাবে না ওটা মালিকের, ওটা ব্যাংকের গাড়ি, ব্যাংকের গাড়ি। আর তারা চলে বেড়াচ্ছে। এই যে যদি ব্যাপারটা, এগুলোকে তো যদি ওই ওয়ার্কিং লেভেলে যদি কন্ট্রোল না করে, সব কি সরকার করবে নাকি? সরকার করবে। সরকার তো অফিসার রেখেছে, মাইনে তো দিচ্ছে, তারা কি করে বসে বসে? ম্যাডাম আপনি বলছিলেন। হ্যাঁ, এখন যেটা হয়েছে আমাদের যেসব ব্যাংকে মানে এনপিএ হয়ে যাচ্ছে, তাদের কিন্তু কেসগুলো এখন চলে যাচ্ছে আইবিসিতে, এনসিএলটির কাছে। তো তার ফলে এই ব্যাংকরাই হচ্ছে মেনলি হচ্ছে সিওসি, এবং তাদের একটা মীমাংসা হয়, আইদার ওরা টাকাটা ফেরত পায়, হয়তো পুরো টাকাটা ফেরত পাচ্ছে না, বাট সাম পোর্শন দে আর গেটিং ব্যাক। আচ্ছা, আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা জাস্ট এক লাইনার সবার থেকে নেব যে আমাদের এই বাজেট আত্মনির্ভরের জন্য কতটা সহায়ক হচ্ছে। আমি সবার থেকে এক লাইনার, আমি সৌম্যবাবুর থেকে শুরু করবো, খুব অল্প সময়ের মধ্যে একটু করে। আমার মনে হয় দিশা একেবারে ঠিক সঠিক। কয়েকটা নিশ্চয়ই রিলিফ দেওয়া যেতে পারতো মিডল ক্লাস ইনকামকে, সিনিয়র সিটিজেনদের, যেটা হয়তো এই অবস্থায় সরকারের ধার এত বেড়ে গেছে ঠিক দিয়ে উঠতে পারছে না। আমার মনে হয় ক্রমশ সামনের বাজেটে ইলেকশন যত এগিয়ে আসবে, সেই
75 এর সেই উপরে বোনাসগুলো ট্যাক্স পাওয়া যাবে। ফাইলিংটাকে উঠিয়ে কিন্তু দিয়েছে। কিন্তু এখন ঠিক দিশায় চলছে, এই নিয়ে কোনো দ্বিমত আমার নেই। ম্যাডাম আপনি বলুন। খুব শর্টের মধ্যে, হ্যাঁ। এখন যে বাজেটটা আমরা দেখতে পাচ্ছি, এটা মোরালেস এর থেকে বেশি আমরা এক্সপেক্ট করতে পারি না অ্যাট দিস জাংচার, বিকজ উই অল নো যে at least for last 6 months there was no production. Productivity is almost low and অনেক দিন ধরে আমাদের লকডাউন চলেছে। অতিমারির জন্য আমাদের হ্যাঁ। প্রকোপে তো এইটার ফলে যে বাজেটটা ওনারা করেছেন এর থেকে সিদ্ধার্থ বেশি দা। আমরা এক্সপেক্ট করতে পারি। সিদ্ধার্থ। অঙ্কের ভাষায় যদি সম্ভব হয় তাহলে বাজেটটা 10-এ 15 পেয়েছে, সেটা তো অঙ্কের ভাষা নয়, বাট বলতে চাইছি যে এর থেকে ভালো বাজেট আমার গত 20 বছরের এক্সপিরিয়েন্সে দেখা সত্যি নেই। দা। অত্যন্ত ভালো বাজেট। দুটো কনসার্ন, একটা সিনিয়র সিটিজেন যেটা স্যার বললেন যে তাদের জন্য আরেকটু ভাবা উচিত, আর দ্বিতীয় হলো যে আমরা এই মোমেন্টে এই পিএসসি বিক্রি করছি 2022 পর্যন্ত ডেডলাইন রাখা হয়েছে। একটু ভেবেচিন্তে বিক্রি করতে হবে যে আমরা ঠিকঠাক দাম যেন মার্কেট থেকে পাই, মানে এই মোমেন্টে আমরা ঠিক দাম পাবো তো, আদারওয়াইজ ইটস অল রাইট। আজকের আলোচনা এখানেই আমাদের শেষের দিকে শেষ হয়ে এলো আমাদের। আর আমাদের যত বিশিষ্ট আজকে আমাদের সঙ্গে অর্থনীতিবিদরা আছেন, তাদের সবাই একটাই মতামত যে এই বাজেট আত্মনির্ভর অর্থনীতির জন্য প্রচণ্ড সহায়ক, খুবই ভালো, আর সরকারের জন্য প্রশংসা রইল। শুভরাত্রি।